বাংলাদেশের ভেতর থেকে উস্কানিমূলক মন্তব্যগুলো বারবার করে উঠে আসছে। এই রকমই একজন জামাতের বক্তব্য, জঙ্গি জামাতের উস্কানিমূলক বক্তব্য একটু শোনাবো আপনাদের, যে কিভাবে ভারত বিদ্বেষ সেখানে দানা বেঁধেছে। বুঝি না আপনার ভাবসাব, আপনি পদত্যাগ করুন। অনেক নাটক করেছেন, নাটক এবার বন্ধ করুন। আমরা একজন যুক্তিপূর্ণ প্রতিবাদকারীকে হারিয়েছি। আমরা একজন অন্যতম জুলাই যোদ্ধাকে হারিয়েছি, যার স্বপ্ন ছিল বাংলাদেশটা একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হবে। আজকে ভারতীয় আগ্রাসী শক্তির মদদে এদেশ থেকে যারা পালিয়ে গিয়েছে তারাই ওসমানকে তা করেছে। আমরা বলতে চাই, এই কাণ্ডের পেছনে নিঃসন্দেহে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে। কিভাবে পালিয়ে যায় আমরা তা বুঝি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। একদম স্পষ্ট কর্নেল চৌধুরী একদম স্পষ্ট করে বলছেন যে যে মারা গেছে তার স্বপ্ন ছিল বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হবে। আমরা তো বারবার করে এই আলোচনাটা করেছি যে বাংলাদেশ কি তাহলে সিরিয়া হবার পথে, সিরিয়া হবার দিকে এগিয়ে যাচ্ছে। এখন তো এই জামাত নেতা একেবারে স্পষ্ট সেই ইঙ্গিতটাই করলেন, মানে তারা বাংলাদেশকে সিরিয়া বানানোর একটা স্বপ্ন দেখছে। ইন্দিরা, এই আপনি যদি এক মাস দেড় মাস আগে আমার কথাগুলো এই আস্তাক বাংলার মধ্যে শোনেন, এবং আস্তাক বাংলা বারবার এই প্রোগ্রামগুলো করেছে, এবং আমি আপনার সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গে আস্তাক বাংলায় বিভিন্ন সময় বলেছি। আমি ডেট পর্যন্ত বলে দিয়েছিলাম 15ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বরের কথা বলেছিলেন। 15ই ডিসেম্বর পর এই একটা ঘটনাক্রম আমরা বাংলাদেশে দেখতে পাবো। এটা আমি বারবার বলেছি, কারণ এইটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে পেছন থেকে আমরা অনেকে যারা এইটা নিয়ে গবেষণা করছে, ওটা দেখছে দিনের পর দিন, আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের যে ছবিটা আমি বারবার বলছি আঁকা হয়েছে বিগত 14 মাসে, এই আঁকাটাই আজকে থেকে শুরু হলো। এইটা চলবে আরো 3-4 মাস, এটাও আমি বলেছিলাম। এই দূতাবাসে যে অ্যাটাক করছে, ভারতীয় যে কালচার, ধরুন কালচার সেন্টার, বাঙালিদের কালচার সেন্টার, সেখানে অ্যাটাক করছে। এর মধ্যে আবার সেই উর্দু ইনফ্লুয়েন্স, একটা উর্দু যে যার জন্যে এই ভাষা আন্দোলন হয়েছিল, জবরদস্তি উর্দু ভাষাটা বাংলাদেশি যারা বাংলা ভাষা বলে তাদের উপর চাপিয়ে দিয়েছিল পাকিস্তান। তখনকার ওয়েস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানে বাঙালিদের উপর ভাষা চাপিয়ে দিয়েছিল। একইভাবে উর্দু ইনফ্লুয়েন্স কিন্তু আবার এখানে একটা মেজর প্রবলেম হচ্ছে। এবং জামাত এবং মৌলবাদী শক্তি এটা কিন্তু যে বাংলাদেশে আমরা বহুত্ববাদ দেখেছিলাম, প্লুরালিজম দেখেছিলাম, সেটা কোথাও না কোথাও ভেঙে দিচ্ছে। এবং ভারত বিদ্বেষ কথা বলতে পারে, ভারতের বিরোধিতা করতে পারে, করুক। আমরা এখনো বলছি যে বাংলাদেশ নিজের যে দায়রা আছে, নিজের যে ইন্টিগ্রিটি আছে, সেটাকে বজায় রাখুক। সেটা যদি ক্রস করতে যায় বাংলাদেশ, এবং আমি বারবার বলছি ভারতের, কারণ বাংলাদেশ আমাদের পাশের রাষ্ট্র, সেখানে আগুন জ্বলছে ইন্দিরা, সেই আগুনের আঁচ কিন্তু পাশের বাড়িতে এসেও পড়বে। এই যে ঝামেলা, সেটা যদি কন্টেন না করা, এই ঝামেলা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ এবং 7টা উত্তর পূর্ব রাজ্যের ওপর পড়বে। এটা যদি আমরা কন্টেন না করতে পারি তাহলে কিন্তু ভারতের জন্য উদ্বেগজনক। তো আমাদের একটা সময় হয়তো এসে যাচ্ছে যে আমাদের বাংলাদেশকে বলতে হবে যে নিজের জায়গায় নিজে থাকুক। যদি আগুন জ্বালিয়ে তার আঁচ ভারতবর্ষে এসে পড়ে, ভারতবর্ষে কিন্তু একটা অ্যাকশন নিতে হবে। তাতে কয়েক ঘন্টার মধ্যে কি সেই অ্যাকশনটা নেওয়ার জন্য প্রস্তুত? এই প্রশ্নটা নিজেদের মধ্যে আগুন জ্বালাচ্ছে। তাদের সংবাদ মাধ্যমের এই বড় বড় প্রথম আলো অথবা ডেইলি স্টারের অফিসিয়ালি দিচ্ছে একজন একজন এডিটর, আমি ভুলে গেছি কোন কাগজে, নুরুর সাম নাম ওনাকে রাত্রিবেলা কালকে
গাড়ি থেকে নামিয়ে মারা হয়েছে। আমরা জানি যে যে সংখ্যালঘু যারা আছে, হিন্দুরা যারা আছে, দীপু দাস বলে ভালুকায় যে ছিল, তাকে ঝুলিয়ে, গাছে ঝুলিয়ে, একটা ল্যাম্প পোস্টে ঝুলিয়ে একদম আমরা জ্বালিয়ে সেই দেওয়া ছবি হয়েছে। দেখাতে পাচ্ছি না, কারণ আমরা তো সব ছবি দেখাতে পারি না, যে তাকে কিভাবে জামা কাপড় খুলে তাকে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে তাকে কিভাবে তার উপর অত্যাচার করানো হয়েছে এবং জ্যান্ত তাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিটা আমরা দেখাতে পাচ্ছি না, কারণ অনেক ছবি আমাদের দায়বদ্ধতার কারণে আমরা দেখাতে পারি না। তবে এবার যে আলোচনাটায় আসবো, কর্নেল চৌধুরী আপনি আমাদের সঙ্গে থাকুন। এই যে আপনি অনেকক্ষণ ধরেই বলছেন যে এই যে দূতাবাসগুলো রয়েছে সেইগুলোর ওপর কেন এত রাগ, এবং আমরা এই যে আগুন জ্বলছে সেই ছবিগুলো দেখছি, এবার আপনাদেরকে আমরা বলবো যে ভারতের ওপর রাগটা এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতের ওপর অলরেডি হামলা করে দিয়েছে বাংলাদেশ। কেন আমরা এই কথা বলছি? কোথায় আমাদের দেশের ওপর হামলা চালালো বাংলাদেশ? একেবারে ওসমান হাদির মৃত্যুর প্রতিশোধ ভারতের ওপরে কেন হামলা চালিয়েছে? কর্নেল চৌধুরী, কেন আমরা এই কথাটা বলছি বারবার করে? আমরা ছবিটা দেখাবোই, তবে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কেন আমরা এই কথাটা বলছি যে ভারতের ওপর হামলা চালানো হচ্ছে। ভারতের দূতাবাসকে যদি ঢিল ছোড়া হয়, ভারতের দূতাবাসে বিভিন্ন জায়গায়, সে রাজশাহী হোক, চট্টগ্রামে হোক, আমরা জানি রাজীব রঞ্জন ডেপুটি কমিশনার ইন্ডিয়ার, যিনি বাংলাদেশের চট্টগ্রামে আছেন, সেই 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 যেখানে উনি থাকেন এবং সেই অফিস, সেখানে কিন্তু ঢিল পাটকেল ছোড়া হয়েছিল এবং পুরো এই মৌলবাদী শক্তি সেই বিল্ডিংকে ঘিরে নিয়েছিল এবং বাংলাদেশকে বাধ্য হয়েছিল সামরিক বাহিনী এবং পুলিশ নামিয়ে সেই বিল্ডিং বাঁচিয়ে দেওয়ার। আমাদের দূতাবাস, ভারতের দূতাবাসের ওপর যদি আক্রমণ হয়, ইট ইজ অ্যাজ গুড অ্যাজ ভারতের ওপর আক্রমণ। ইন্ডিয়ার ওপর এখন ভারতের ওপর যদি আক্রমণ হয়, ভারতের দূতাবাসের ওপর যদি আক্রমণ হয়, সবসময় সীমান্ত ক্রস করে যে আক্রমণ হবে এর মানে নেই। যদি কোনো বড় জঙ্গি সংগঠন একটা আক্রমণ করে ভারতবর্ষের ভেতরে, ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার। সেখানে আমরা ভারতবর্ষ চুপ করে বসবে না। এখন আমরা যদি আবার 1971 ভারতবর্ষ দেখি, আর আজকে 2025 শেষ হতে চললো, 2025-2026 ভারতবর্ষ, সেই স্ট্র্যাটেজিক ডিটারেন্স যে আমাকে মারবে, আমি আমার ফরেন ডিপ্লোমেসি কূটনীতির জন্য আমি চুপচাপ বসে থাকবো, আমি এটাকে অ্যাবজর্ব করবো, সেই ভারতবর্ষ আজকের নেই। বাংলাদেশ অথবা পাকিস্তান আইএসআই অথবা অন্যান্য যে গুপ্তচর এজেন্সি ওখানে বসে আছে, তারা এই জিনিসটা ক্লিয়ার করুক যে স্ট্র্যাটেজিক ডিটারেন্স যেটা আছে ভারতে, সেটা নেই। এখন ইজ কম্পেলেন্স কি আমার নাগরিক অথবা আমার দূতাবাস, তার উপর যদি একটা লোকের ভারতীয়র উপর হয়, ইট ইজ আমাদের 140 কোটি ভারতবর্ষ নাগরিকের উপর, তার জন্য ভারতবর্ষ কিন্তু বসে থাকবে না।